আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না, নেতানিয়াহু। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত 10। সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ। পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত। গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, এবং এই বিষয়টি নিয়ে আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। নেতানিয়াহু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতির পর গাজা উপত্যকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ধরনের ভূমিকা তিনি দেখতে চান না। এই বক্তব্যের মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চাইছেন এবং এর ফলে দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে এখন নানা জল্পনা কল্পনা চলছে। মূলত আন্তর্জাতিক সম্প্রদায় যখন দ্বিরাষ্ট্র সমাধান বা টু স্টেট সলিউশনের কথা বলছে, তখন নেতানিয়াহুর এমন অনড় অবস্থান অনেক দেশকেই অবাক করেছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি অনুসরণ করেন তারা জানেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ বর্তমানে পশ্চিম তীরের কিছু অংশ শাসন করছে, কিন্তু নেতানিয়াহুর মতে তারা গাজার দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত নয়। তিনি যুক্তি দিচ্ছেন যে নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলকে নিজেই গাজার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়া কি গাজায় শান্তি সম্ভব? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসলে এই রাজনৈতিক অস্থিরতার মাঝে সাধারণ মানুষের ভোগান্তি যে আকাশচুম্বী হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বারবার পরামর্শ দিচ্ছে যেন যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার একটি পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু নেতানিয়াহুর এই ঘোষণা সেই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিল। এর ফলে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমাধানের পথ আরও সংকুচিত হয়ে এলো বলে বিশ্লেষকরা মনে করছেন। নেতানিয়াহুর এই কৌশলী অবস্থান কেবল ফিলিস্তিনিদের সাথেই নয়, বরং তার নিজের সরকারের ভেতরে এবং বাইরেও চাপের সৃষ্টি করছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এমন কঠোর অবস্থান হয়তো তার অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা সমর্থন যোগাবে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও একা করে দিতে পারে। সামনের দিনগুলোতে এই সিদ্ধান্ত গাজার সাধারণ মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আনবে এবং আরব দেশগুলো এর প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। আলোচনার এই পর্যায়ে আমরা বুঝতে পারছি যে সমাধান যতটাই সহজ মনে হয়েছিল, বাস্তবে তা ততটাই জটিল হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতিটি তথ্য এবং প্রেক্ষাপট বোঝা আমাদের জন্য জরুরি। গাজার পরিস্থিতি নিয়ে যখন আমরা কথা বলছি, তখন সেখানকার সাম্প্রতিক রাতের ঘটনাগুলো আমাদের আরও বিচলিত করে তোলে। গতকাল রাতভর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাতের অন্ধকারে এই হামলাগুলো যখন চালানো হয়, তখন সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটায়। প্রতিটি হামলার পর ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান করা বা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া কতটা কঠিন হয়ে পড়ে তা সেখানকার ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। ১০ জনের মৃত্যু হয়তো একটি সংখ্যা মনে হতে পারে, কিন্তু প্রতিটি জীবনের পেছনে রয়েছে একটি করে পরিবার এবং অনেকগুলো স্বপ্ন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে যে আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, যদিও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর কথা বারবার বলা হচ্ছে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করার চেষ্টা করি। এই মানবিক বিপর্যয় বন্ধে বিশ্বনেতারা কি করছেন বা তাদের সদিচ্ছা কতটুকু তা নিয়ে বড় ধরনের প্রশ্ন থেকেই যায়। আপনারা যদি মনে করেন এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হওয়া উচিত, তবে ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। বিশেষ করে চিকিৎসা সরঞ্জামের অভাব এবং খাদ্য সংকটের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। রাতের এই অভিযানগুলো কেবল প্রাণহানিই ঘটাচ্ছে না, বরং হাজার হাজার মানুষকে গৃহহীন করে ফেলছে। খোলা আকাশের নিচে শিশুদের কান্না আর বড়দের হাহাকার আজ গাজার নিত্যদিনের চিত্র। আমরা যখন আমাদের নিরাপদ ঘরে বসে এই খবরগুলো শুনছি, তখন গাজার সাধারণ নাগরিকরা পরবর্তী মুহূর্তের আশঙ্কায় প্রহর গুনছে। এই ১০ জন নিহতের খবর কেবল শুরু নয়, বরং এটি একটি চলমান ট্র্যাজেডির অংশ। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সীমিত জনবল এবং সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপ সরানোর কাজ ধীর গতিতে চলছে, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফ্রিকার দেশ সুদানের দিকে, যেখানে পরিস্থিতির কোনো উন্নতি তো হচ্ছেই না, বরং লড়াই আরও তীব্রতর হয়ে উঠেছে। সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ এবং নিয়মিত সেনাবাহিনীর মধ্যে
আবারও ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় ধরে চলা এই অভ্যন্তরীণ কোন্দল সুদানকে একটি ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। রাজধানী খার্তুম সহ বিভিন্ন শহরে এখন কামানের গোলা আর গুলির শব্দ শোনা যাচ্ছে। এই সংঘর্ষের ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে। সুদানের এই সংকটের মূলে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব, যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আপনারা কি জানেন, সুদানে বর্তমানে খাদ্য ও সুপেয় পানির চরম সংকট দেখা দিয়েছে? আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও কোনো পক্ষই তা মানতে নারাজ। এই পরিস্থিতির গুরুত্ব বোঝাতে আপনাদের বলছি, যদি দ্রুত কোনো রাজনৈতিক সমাধানে না আসা যায়, তবে সুদান একটি ভেঙে পড়া রাষ্ট্রে পরিণত হতে পারে। আমাদের এই বিশ্লেষণী প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। সুদানের এই সংঘর্ষ কেবল একটি দেশের সীমান্তেই সীমাবদ্ধ নেই, বরং এটি পুরো পূর্ব আফ্রিকায় অস্থিতিশীলতা তৈরি করছে। সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানের খবরও বেশ উদ্বেগজনক। সেখানে ভয়াবহ এক সংঘর্ষে অন্তত 255 জন নিহত হয়েছেন বলে জানা গেছে, যার মধ্যে 22 জন সেনা সদস্য রয়েছেন। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের এই রক্তক্ষয়ী সংঘর্ষ পুরো দেশকে শোকাহত করে তুলেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় কোনো সংঘাত, যেখানে এত বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে এই লড়াই কেন এত তীব্র আকার ধারণ করল, তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্যের ঘাটতি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। এই 255 জন নিহতের মধ্যে বেসামরিক মানুষের সংখ্যা কত এবং এই সংঘর্ষের প্রভাব স্থানীয় জনপদে কেমন পড়েছে, তা আমাদের ভাবিয়ে তোলে। আপনারা যারা নিয়মিত নিউজ দেখেন তারা জানেন, পাকিস্তানের এই সীমান্ত এলাকাগুলো দীর্ঘদিন ধরেই অস্থির, কিন্তু এবারের সংঘর্ষের মাত্রা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আপনাদের এলাকায় কি এই খবরটি নিয়ে কোনো আলোচনা হচ্ছে? কমেন্টে আমাদের জানান। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে নিন, কারণ আমরা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে থাকি। লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। লিবিয়ার রাজনীতিতে সাইফ আল ইসলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত নাম ছিলেন। তার বাবার পতনের পর থেকেই তিনি কখনো বন্দী অবস্থায়, আবার কখনো আত্মগোপনে থেকে রাজনীতিতে ফেরার চেষ্টা করছিলেন। তার এই মৃত্যুর খবরটি যদি চূড়ান্তভাবে নিশ্চিত হয়, তবে লিবিয়ার ভবিষ্যৎ রাজনীতির মোড় বদলে যেতে পারে। দীর্ঘ সময় ধরে সাইফ আল ইসলামকে লিবিয়ার অনেক গোষ্ঠী তাদের নেতা হিসেবে দেখতে চেয়েছিল, আবার অনেকে তার ঘোর বিরোধী ছিল। তার জীবনের এই আকস্মিক সমাপ্তি উত্তর আফ্রিকার এই দেশটির জন্য নতুন কোনো সংকেত কিনা তা নিয়ে বিশেষজ্ঞরা ভাবছেন। আপনারা যারা গাদ্দাফি আমলের ইতিহাস জানেন তারা নিশ্চয়ই সাইফ আল ইসলামের প্রভাব সম্পর্কে অবগত। তার মৃত্যু কি লিবিয়ায় শান্তি আনবে, নাকি নতুন করে বিশৃঙ্খলা তৈরি করবে? এই প্রশ্নের উত্তর পাওয়া এখন খুবই জরুরি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সমর্থন দিকে সাবস্ক্রাইব করুন। গাদ্দাফির উত্তরাধিকারীদের মধ্যে সাইফ আল ইসলামই ছিলেন সবচেয়ে প্রভাবশালী এবং শিক্ষিত, যাকে একসময় লিবিয়ার আধুনিকায়নের কারিগর হিসেবে দেখা হতো। কিন্তু আরব বসন্তের পর তার জীবন পুরোপুরি বদলে যায়। বছরের পর বছর ধরে চলা আইনি লড়াই এবং রাজনৈতিক সমীকরণের মাঝে তার এই বিদায়ে লিবিয়ার ইতিহাসের একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে দিল।